হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। মাধ্যমিকের পর আজকে আমরা আবার তোমাদের সামনে চলে এসেছি পরবর্তী ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের কিন্তু যে নতুন সিলেবাস প্রবর্তন হয়েছে তাতে কিন্তু তোমাদের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করতে হচ্ছে, যেখানে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে তোমাদের দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা নির্ধারিত সিলেবাস রয়েছে এবং সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু তোমাদের একটা নির্ধারিত সিলেবাস দেওয়া রয়েছে, যেখানে প্রথম সেমিস্টারের জন্য তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তার সম্পূর্ণ যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু পুরোটাই এমসিকিউ বেসড পরীক্ষা হবে, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের মাধ্যমে তোমাদের কিন্তু নির্বাচনী পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে। আমরা সকলে ইতিমধ্যে এই কথাগুলো জেনে ফেলেছি এবং তারই মধ্যে কিন্তু অনেক ছাত্রছাত্রী এমন রয়েছে যারা কিন্তু ইতিমধ্যে পড়াশোনা শুরু করেও দিয়েছে। সোমস ক্লাসরুমও তাহলে সেদিক থেকে কেন পিছিয়ে থাকবে, তোমাদের সেই পড়াশোনাগুলোকে আরো শানিত করার জন্য আমরা চলে এসেছি ক্লাস 11 এর সম্পূর্ণ ক্র্যাশ কোর্স, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইন ইউটিউবের ক্লাসগুলো নিয়েও। যারা অনলাইন কোর্স পারচেজ করেছে তারা সকলেই জানে কিভাবে আমরা অনলাইন কোর্সগুলো আগে করিয়ে ফেলছি এবং ইউটিউবেও কিন্তু সঙ্গে সঙ্গে আমরা সমান তালে তোমাদের জন্য ভিডিওগুলোকে আনার চেষ্টা করছি। সবার আগে বলবো ভিডিওটা সম্পূর্ণটা মন দিয়ে দেখো। আজকে আমরা যে প্রথম টপিক নিয়ে আলোচনা করব ক্লাস 11 এর প্রথম গল্প, যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা। এই পুঁই মাচা গল্পটার প্রথম পর্বের আলোচনা, যেখানে আমরা প্রথম পর্বে জানবো কিছুটা অংশ এবং পরবর্তীতে দ্বিতীয় পর্বে আমরা তার নেক্সট পার্টগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং অবশ্যই সোমস ক্লাসরুম চ্যানেলকে কিন্তু ফলো করতে ভুলবে না। চলো, সবার আগে আজকে আমরা যে আলোচনাটা নিয়ে করব বা যেটা আলোচনা করবো সেটা তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে পুঁই মাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি। আজকে প্রথম পর্বে আলোচনা তোমাদের যে পুঁই মাচা গল্পটার প্রত্যেকটা নির্যাস কোথা থেকে কি নেওয়া হয়েছে, কোন কোন ইম্পর্টেন্ট টপিক গুলো তোমাদের পড়তে হচ্ছে, যেহেতু এমসিকিউ বেসড এর পড়া তোমাকে কিন্তু তোমার টেক্সটটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। তাই সেই খুঁটিয়ে পড়ার সম্পূর্ণ যে তথ্য, তোমাদের শব্দার্থ, বিভিন্ন বিশ্লেষণধর্মী তোমাদের যে আলোচনা, তারই সঙ্গে পাশাপাশি বিভিন্ন রকম টপিক নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে। তো আলোচনা শুরু আগে সবাইকে বলবো ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, একটা জায়গা স্কিপ করলে কিন্তু তোমরা সেই জায়গাটা তথ্যটা মিস করে যাবে। তাই সবার আগে বলবো তোমরা তোমাদের যে যদি পিডিএফ বই থেকে থাকে এবং তোমরা যদি আগের বছরের দাদা দিদিদের থেকে তোমাদের টেক্সট বইটা জোগাড় করতে পারো তাহলে সেটা তো খুব ভালো হয়, তোমরা সেটা জোগাড় করে নাও। অথবা তোমরা কিন্তু তোমাদের যে পিডিএফ রয়েছে তোমরা পর্ষদের ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং তাছাড়াও আমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে গল্পের পিডিএফটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে চাইলেও দেখে নিতে পারো। তো মোটামুটি ভাবে তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ টেক্সট বই সাহিত্যানুশীলন, এই সাহিত্যানুশীলন টেক্সট বইটা তোমাদের কিন্তু পাঠ্য হিসেবে গৃহীত হবে ক্লাস 11 এর দুটো সেমিস্টারের ক্ষেত্রে এবং এই বইটাই কিন্তু তোমাদের টেক্সট বই হিসেবে তোমাদের স্কুল থেকে দেওয়া হবে। এটা তো তোমাদের টেক্সট বই, তারই সঙ্গে তোমাদের একটা সাহিত্যের ইতিহাসের বই এর সঙ্গে দেওয়া হবে। আমরা আমাদের কোর্স আলোচনায় কিন্তু সম্পূর্ণ টেক্সট এবং সাহিত্যের ইতিহাস সবটাই কভার করার চেষ্টা করছি এবং করব। তাই জন্য বলবো তোমরা যদি এখনো পর্যন্ত কেউ বাংলার কোর্স পারচেস না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই বাংলা বিষয়ে ক্লাস 11 এর ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে একত্রিত কোর্স তোমরা অবশ্যই পারচেস করে নিতে পারো, যেখানে আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু যথোপযুক্তভাবে সবার আগে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি, তোমরা চাইলে তোমার বন্ধুদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারো। তো চলো সবার প্রথমে আমরা আলোচনার দিকে প্রবেশ করব। তার আগে বলি যে এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পুঁই মাচা গল্পটি, তার একটা ইতিহাস আছে, লেখার একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং বলা যেতে পারে ঘটনা রয়েছে। তো কি হয়েছে ঘটনাটা এরকম, পাথুরিয়াঘাটার জমিদার রামনাথ ঘোষ এবং তার পুত্র সিদ্ধেশ্বর ঘোষ তারা অমৃতবাজার পত্রিকায় একটি বিশেষ বলা যেতে পারে বিজ্ঞাপন দেন, যেখানে বলা হয় তাদের বাড়িরই এক মা বাপ হারা ছেলেকে, ক্লাস 5-এ পড়া ছেলেকে পড়ানোর জন্য গৃহ শিক্ষকের খোঁজ করা হয়েছে। অমৃতবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে লেখা হয়েছে। তো সেখানে সেই বিজ্ঞাপন দেখে দুজন সেই বিজ্ঞাপনে সাড়া দেয়, যাদের দুজনেরই নাম হচ্ছেন বিভূতি। একজন বিভূতি বোস, একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন তার ডাকে সাড়া দেয় যে এরকম একটা বিজ্ঞাপন বেরিয়েছে এবং বিজ্ঞাপনে বা গৃহশিক্ষক চাওয়া হয়েছে যার মাইনেও কিন্তু খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই মাইনের চাকরি তিনি করতে পারবেন, তখন বিভূতিভূষণ কেন পিছপা হবেন? এবং তিনি যখন চিঠি লেখেন সেই ঠিকানায় গৃহশিক্ষকতার উদ্দেশ্যে, তখন তিনি জানান তিনি ইতিমধ্যেই সেই বিখ্যাত গল্প মৌরিফুল গল্পের লেখক বিভূতিভূষণ তাকে পড়ানোর জন্য চিঠি লিখছেন। তো স্বাভাবিকভাবেই মৌরিফুল তার লেখা গল্পটি বিভূতিভূষণের একটু লাক ফেভার করে, অর্থাৎ একটু ভাগ্যের খেলাই খেলিয়ে দেয় বলতে পারো। তো সিদ্ধেশ্বর ঘোষ শেষ পর্যন্ত ওই বিভূতি বোসকে না ডেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তাদের গৃহশিক্ষক রূপে নিযুক্ত করেন। তো গৃহশিক্ষক রূপে নিযুক্ত হওয়ার পর বিভূতিভূষণ তার বাড়ির যাকে আসল যে ছাত্র, সেই ছাত্রকে পড়ানোর পাশাপাশি তার বাড়ির অন্যান্য যে ছোট ছোট কচিকাচারা রয়েছে তাদের জন্য রোজ রীতিমতো কিছু না কিছু বানানো গল্প তাদের সামনে প্রেজেন্ট করতেন মনোরঞ্জন করার জন্য। এবং এই সিদ্ধেশ্বর বাবুর বাড়ি থেকেই পারিবারিক অবসারিকা নামক এক পত্রিকা প্রকাশিত হতো। হাতে লেখা পত্রিকা, মাথায় রাখতে হবে, তাদের পারিবারিক হাতে লেখা অবসারিকা নামক পত্রিকা প্রকাশিত হতো। তো একবার সিদ্ধেশ্বর বাবুর ভাইপো মনমথ বিভূতিভূষণের কাছে একটা গুরুতর আবদার করে ফেলে যে আপনাকে অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে তাদের পারিবারিক পত্রিকা অবসারিকার জন্য এমন একটি গল্প বানিয়ে প্রকাশ করতে হবে হাতে লিখে। তো সেক্ষেত্রে বিভূতিভূষণ পরবর্তীকালে রাজি হয় এবং সেখান থেকেই পুঁইমাচা গল্পের সৃষ্টি বলা যেতে পারে, যেখানে পুঁইমাচা গল্পটি একটি অন্তর্বেদনাদায়ক গল্প হলেও বিভিন্ন রকম কিন্তু রোমাঞ্চকর রস মিশ্রিত করে বিভূতিভূষণ আমাদের সামনে সেই অবসারিকা পত্রিকার জন্য এই গল্পটি লিখেছিলেন। প্রথমে হাতে লেখা পত্রিকা অবসারিকা, এই পত্রিকায় বিভূতিভূষণের পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয়। তার পরবর্তীকালে প্রবাসী পত্রিকায় এই গল্পটি আবার পুনরায় ছাপার অক্ষরে প্রকাশিত হয় এবং শেষ পর্যন্ত মেঘমল্লার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কি বলছি ভালো করে দেখবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেঘমল্লার 1931 মেঘমল্লার নামক যে গল্প গ্রন্থ, সেই মেঘমল্লার গল্প গ্রন্থে 1931 খ্রিস্টাব্দে এই পুঁইমাচা গল্পটি গল্প গ্রন্থের গল্প হিসেবে স্থান করে নেয়। তাহলে যদি তোমাদের শর্ট প্রশ্নে আসে, যেহেতু তোমাদের শর্ট প্রশ্নের উপরই পরীক্ষা, তাই তোমাদের এই ছোট ছোট টপিক গুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পটি তার মেঘমল্লার গল্প গ্রন্থের অন্তর্গত। গল্প গ্রন্থটি প্রকাশিত হয় 1931 খ্রিস্টাব্দে। তার পূর্বে প্রবাসী পত্রিকায় এবং সর্বপ্রথম পারিবারিক অবসারিকা পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হয়েছিল। এতদূর ক্লিয়ার হলো, গল্পটা জানা হলো, পুঁইমাচা গল্পটা কিভাবে এসছে। রীতিমতো বলা যেতে পারে একদিন হঠাৎ করে লিখে ফেলেন এবং তারপর মূলত সেটা পত্রিকায় প্রকাশের উদ্দেশ্যে পুঁইমাচা গল্পটির আবির্ভাব হয় এবং এই গল্পটি রীতিমতো বাংলা সাহিত্যে কিন্তু তৎকালীন সময় যথেষ্ট সাড়া ফেলেছিল। বোঝা গেল তার উৎস সম্পর্কে। এবার আমরা মূল গল্প আলোচনা করব এবং তোমাদের তারই মধ্যে থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন জায়গাগুলো তোমাদের ভালো করে তৈরি রাখতে হবে। দেখো বলছে, সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তারক্ষুরো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। প্রথমেই আমরা একজন চরিত্রকে পাচ্ছি যার নাম হচ্ছে সহায় হরি চাটুর্যে। চাটুর্যে অর্থাৎ চট্টোপাধ্যায়। সহায় হরি চট্টোপাধ্যায় নামক এক ব্যক্তি উঠোনে পা দিয়ে তার স্ত্রীকে বলছেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো। তাহলে সহায় হরি চাটুর্যে তার স্ত্রীর কাছে কি চাইলেন? একটা বড় বাটি কি ঘটি। কি কারণে চাইছেন? তারক্ষুরো গাছ কেটেছে, একটু ভালো রস নিয়ে আসি। রস মানে কি? খেজুরের রসের কথা বলা হচ্ছে। কে গাছ কেটেছে জানতে হচ্ছে, অবশ্যই তারক্ষুরো। কি জন্য তিনি বাটি ঘটি চাইছেন? তারক্ষুরো রস কেটেছে, সেই রস আনার জন্য কে চাইছেন? না সহায় হরি চাটুর্যে তার স্ত্রীর কাছে একটু বাটি বা ঘটির আবদার করছেন। স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া 2 আঙ্গুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। তার স্ত্রী, এই যে সহায় হরি চাটুর্যে, তার স্ত্রীর আমরা নাম কি পাচ্ছি? অন্নপূর্ণা। তিনি কি করছেন? তার খড়ের চালযুক্ত যে রান্নাঘরের দাওয়া, সেই রান্নাঘরের দাওয়ায় কোন সময় দেখো উল্লেখ করে দিয়েছে, শীতকাল। খুব ইম্পর্টেন্ট, শীতকাল যেহেতু কি হয়েছে, নারকেল তেল জমে গিয়েছে।
তা তাদের কৌটোর ভেতরে নারকেল তেল জমাটাকে বার করার জন্য ঝাঁটার কাঠির সংলগ্ন সামনের দিকের অংশটা দিয়ে তেলটাকে খুঁচিয়ে বার করে তার মাথায় মাখার চেষ্টা করছেন অন্নপূর্ণা। সেই সময় স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র। তার স্বামীকে দেখে রীতিমতো তার গায়ের কাপড়টুকু যেটুকুনি এলো কাপড়ের মতো ছিল সেটাকে টেনে স্বামীকে শুধুমাত্র সম্বোধন করলেন, কিছু বললেন না। কিন্তু বাটিকে ঘটির বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। কিন্তু স্বামী যে তার জন্য তার কাছে এসে কিছু চাইছে, পাটি ঘটি চাইছে, কি উদ্দেশ্যের জন্য আমরা জানলাম। সেই স্বামীর কথার প্রতি কোনো প্রকার ভ্রুক্ষেপ বা কর্ণপাতই অন্নপূর্ণা কিন্তু করলেন না, এমনকি কোনো কথাও বললেন না। সহায়রী অগ্রবর্তী হইয়া বললেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা, আর তুমি তেল মেখে বুঝি ছোবে না। তখন সহায়রী অগ্রবর্তী কি আগে এগিয়ে গিয়ে বলছে, কি হলো তোমার, বসে রইলে যে, দাও না একটা বাটি ঘটি, কি যা চাইছি। খেন্তি টেন্তি কোথায় গেল সব মেয়েরা, তাদের যে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি, তুমি তেল মেখেছো বলে হাতে, তুমি নিশ্চয়ই তাহলে কিছু ছোবে না। অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন। কিছুক্ষণ তেলের বোতলটা সরিয়ে তার স্ত্রী তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। পরে অত্যন্ত শান্ত সুরে বলিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? এবং অত্যন্ত শান্ত একটা বলা যেতে পারে খুব নির্লিপ্ত একটা কণ্ঠে জিজ্ঞেস করছেন অন্নপূর্ণা তার স্বামীকে, তুমি মনে মনে কি ঠাউরেছ অর্থাৎ কি ভেবেছ আমাকে বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুর সহায়রী মনে ভীতির সঞ্চার হইল। এই যে একটা শান্ত সুরে এতক্ষণ পর একটি মাত্র কথা অন্নপূর্ণা বলিলেন, তাতে যেন রীতিমতো সহায়রী ভয় পেয়ে গেছে, ভীতির সঞ্চার হয়েছে তার মনের মধ্যে। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, এটা যে সবেমাত্র যে ঝড়ের আগেকার আমরা দেখতে পাই একটা শান্ত বা একটা স্থবিরতা বিরাজ করে চারিদিকে, ঠিক তেমনই যেন অনুভব করতে পারছেন সহায়রী। তিনি ভাবছেন ঝড়ের পূর্ববর্তীকালীন এই যে একটা ক্রমাগত নিস্তব্ধতা তিনি যেন তার স্ত্রীর মধ্যে লক্ষ্য করতে পারছেন। তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন। এটা বুঝে তিনি রীতিমতো সেই ঝড় যেটা তার উপর প্রকোপ বর্ষাতে চলেছে সেটার জন্য অপেক্ষা করতে থাকলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কে, কেন, কি আবার, কি? রীতিমতো একটু ভয় পেয়ে আমতা আমতা করে সহায়রী বলছে, আরে কি হয়েছে, ব্যাপারটা কি, তুমি এরকম কেন বলছো? পরবর্তীতে দেখো, অন্নপূর্ণা পূর্বাপেক্ষা মানে কি, আগের থেকেও বেশি শান্ত সুরে বলিলেন, দেখো রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য কোথাও কি করো, তুমি জানো না কি খোঁজ রাখো না, অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায়, কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? অন্নপূর্ণা তার আগের থেকেও একটু আরো নরম শান্ত সুরে বললেন যে, তোমার কি কিছুই খেয়াল নেই, গায়ে কি গুজব রটেছে জানো? যার নাকি একটা বিবাহযোগ্য কন্যা রয়েছে, সে কি করে এরকম রস খেয়ে পাড়া টলিয়ে বেড়াতে পারে, তুমি বলতে পারো আমাকে? সহায়রী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। অন্নপূর্ণা বলছে, যাও না গিয়ে জিজ্ঞেস করো চৌধুরীদের বাড়ি থেকে কি গুজব রটেছে। কেবল বাগদি তুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। অন্নপূর্ণা তখন তাকে রীতিমতো শাসানি দিয়ে বলছেন, গায়ে যে গুজবটা রটেছে, যাও গিয়ে চৌধুরীদের পাড়া দিয়ে গিয়ে জিজ্ঞেস করে আসো। শুধুমাত্র দুলে পাড়া এ পাড়া ঘুরে বেড়ালেই গায়ের সমস্ত এরকম একটা ভদ্র পাড়ায় ভদ্র গায়ে থাকা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়রী বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ অর্থাৎ আগের সুরে পুনর্বার অর্থাৎ আবার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে। তা এতক্ষণে বোঝা যাচ্ছে আসল গুজবটা কি রটেছে। গুজব রটেছে না কাল চণ্ডী মণ্ডপে। চণ্ডী মণ্ডপ এমন একটা জায়গা, আমরা এখানে একটা টিকা হিসেবে পড়তে পারি যে দেবী চণ্ডীর পূজার স্থল তো ঠিক আছে, কিন্তু তৎকালীন সময়ে গ্রাম বাংলায় আমরা দেখতে পাই চণ্ডী মণ্ডপ কিন্তু শুধুমাত্র দেবী চণ্ডীর পূজার উদ্দেশ্যে নির্মিত হয় না। গ্রামের সমস্ত আদালত বা বলা যেতে পারে ফয়সলা, গ্রামের যে কোনো কিছু বড় মাথাদের আলোচনা সভা এবং সামান্য টুকিটাকি যে আলোচনা হয়ে থাকে, সমস্ত কিছুই চণ্ডী মণ্ডপে সারা হয়ে থাকে। তার অন্নপূর্ণা তার
স্বামী সহায় হরিকে আগে থেকেই আগে ভাগে বলে দিচ্ছে যে যাও না চণ্ডী মণ্ডপে, কালকে দেখো শুনে এসো, চণ্ডী মণ্ডপে কালকে কথা উঠেছে, তোমাকে নাকি এক ঘরে করে দেওয়া হবে। এবার বিষয়টা এক ঘরে কি? এক ঘরে হচ্ছে এমন একটা টপিক গ্রাম বাংলার মধ্যে যেটা কিনা মানুষকে সমাজচ্যুত করে দেওয়া, মানুষকে সমাজের থেকে আলাদা করে দেওয়া, এক ঘরে করে দেওয়া, তার সঙ্গে কেউ মিশবে না, তার সঙ্গে কথা বলবে না, তার কোনো দ্রব্যাদি ব্যবহার করবে না, মানে রীতিমতো বলা যেতে পারে তাকে সম্পূর্ণ বহিষ্কার করা, তিরস্কার করে আলাদা করে দেওয়া। তা এই ভয়টাই অন্নপূর্ণা পাচ্ছে যে তাদেরও না সংসারের মধ্যে বা তাদের সংসারকে, তাদের পরিবারকে গ্রামের মধ্যে এক ঘরে করে দেওয়া হয়। আমাদের হাতে ছোঁয়া জল কেউ আর খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসুগ্য করা মেয়ে, গায়ের কোন কাজে তোমাকে কেউ বলবে না, যাও ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদে বাড়ি উঠে বসে দিন কাটাও। তখন অন্নপূর্ণা বলতে যাক ভালোই হয়েছে তোমার, আমাদের তখন আর কেউ হাতে গোনা জল খাবে না, হাতে দেওয়া জল খাবে না, আমাদের সঙ্গে কেউ কথা বলবে না, তোমার তো ভালোই হয়েছে, যাও তুমি তখন নিজের মতো ঘুরে বেড়াবে। আসলে বিষয়টা কি, এখানে খুব ভালো করে একটা লাইন বিভূতিভূষণ বলছে যে আমাদের হাতে ছোঁয়া জল কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, অর্থাৎ অন্নপূর্ণা এবং সহায় হরির এক মেয়ে, তার নাম আমরা পরে পাচ্ছি, সেই মেয়ে নাকি আগে বিয়ে হওয়ার আগে আশীর্বাদটুকু হয়ে গেছে, কিন্তু কোনো কারণবশত বিয়ে পর্যন্ত সেই আশীর্বাদটা আর গড়াতে পারেনি। তাই বলা হচ্ছে উৎসর্গ করা। উৎসর্গ করার অর্থ কি? উৎসর্গ করা। আমরা জানি কি বিবাহের পূর্বে আশীর্বাদ হয়ে যাওয়া মানে স্বামী স্ত্রীর একটা বন্ধন তৈরি হয়ে গেল। তো সেক্ষেত্রে গ্রামাঞ্চলে আশীর্বাদ হয়ে যাওয়াকেও বিয়ের প্রায় সমান সমান কিন্তু মর্যাদা দেওয়া হয়। তার যে মেয়ে, যে মেয়ের বিয়ের কথা বলা হচ্ছে, সেই মেয়ের আশীর্বাদ হয়ে গিয়েও কিন্তু তখনও বিবাহ সম্পূর্ণ হয়নি বা কোনো কারণবশত মানে আটকে গেছে বিয়েটা। সেই কারণেই নাকি অন্নপূর্ণা এবং তার পরিবারকে গ্রামের এক ঘরে করে দেওয়া হবে। তাতে অন্নপূর্ণার যতটা খেদ রয়েছে, সহায় হরির কিন্তু ততটা কিন্তু কোনো খেদ নেই। সে নিজের মতো রীতিমতো নির্লিপ্ত এইসব বিষয়, রীতিমতো সে বাগদিপাড়া দুলেপাড়া ঘুরে বেরিয়ে নিজের মতো জীবন কাটাচ্ছে। সে বিষয়ে অন্নপূর্ণা চিন্তা থাকলেও সহায় হরির কিন্তু কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার চলো পরের গুলো দেখে নেওয়া যায়। পরে বলছে, সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ, এই যে বোঝা যাচ্ছে যে খেন্তির বিবাহ সম্পর্কে বা খেন্তিকে নিয়ে চিন্তা তার মা অন্নপূর্ণার আছে, কিন্তু তার পিতা হচ্ছে আমাদের সহায় হরির কিন্তু কোনো প্রকারই নেই। যার কারণে তাকে যে বলা হচ্ছে যে খেন্তির যদি বিবাহ পুনর্বার না দেওয়া হয় তাহলে কিন্তু তাকে এক ঘরে করে দেওয়া হবে, সমাজ থেকে বিচ্যুত করে দেওয়া হবে। তবুও তাতে অন্নপূর্ণা যদিও বা কিছু যায় আসে, সহায় হরির কিন্তু কোনো মতে কিছু যায় আসে না। তিনি বলছেন একটা তাচ্ছিল্যের ভাব করে, একটা তুচ্ছ মানে কোনো ব্যাপারই না তার কাছে, এমন একটা তুচ্ছ ভাব করে প্রকাশ করে বলছেন, আচ্ছা এই ব্যাপার, আমি ভাবি কি নাকি এক ঘরে করে দেবেন, সে তো সকলেই করে দিয়েছেন, বাকি রয়েছেন পাড়ার কালীময় ঠাকুর, তিনিও নয় দেবেন, বাকি রয়েছেন কালীময় ঠাকুর, তিনিও না হয় তাই করবেন। পরবর্তীতে অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? অন্নপূর্ণা এবার রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠা, অর্থাৎ কি একেবারে ক্রুদ্ধ। তেলে বেগুনে এটা একটা প্রবাদ বাক্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা যেতে পারে যে তেলে বেগুনে জ্বলে ওঠা প্রবাদ বাক্যের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ অত্যন্ত পরিমাণে ক্রুদ্ধ হয়ে যাওয়া, একেবারে জ্বালা পোড়া করা শরীরে এরকম ভাবে ক্রুদ্ধ বা রেগে ওঠে। অন্নপূর্ণা বলছেন, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? অন্নপূর্ণা রেগে গিয়ে বলছে, তোমার কি এমন মাতব্বর ব্যক্তি তুমি, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু সময় বা বেশি কিছু লাগবে নাকি? তুমি কি সমাজের মাথা, সমাজের মাথা সম্প্রদায়ের তুমি, যে তোমাকে এক ঘরে করতে বেশি সময় লাগবে? না একজন মাতব্বর লোক, না একজন বিশেষ জ্ঞানী বিজ্ঞ কোনো মানুষ তুমি। চাল নেই চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তা আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো, এদিকে ধারি মেয়ে হয়ে উঠলো। তারপর অন্নপূর্ণা বলছেন যে তোমাকে এক ঘরে করে দেওয়ার মতো তো বেশি কিছু সরঞ্জামের প্রয়োজন হয় না, তুমি তো সমাজের মাথাও নাও, কোনো মাতব্বর লোকও নাও, চাল আনতে বা চাল নেই চুলো নেই, অর্থাৎ সংসারের খরচটুকু দেবার তোমার সংকুলান হয়ে ওঠে না, আবার তুমি নাকি নিজেকে অনেক বড় কিছু ভাবছো। চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তাতে আর কঠিন কি? চৌধুরীদের তোমাকে এক ঘরে করতে বেশি কিছু সময় বা তাদের কাছে কঠিনের কোনো ব্যাপারই নেই। আর সত্যিই তো, এদিকে ধারি মেয়ে হয়ে উঠলো, সত্যিই তো তাই, তোমার বড় মেয়ে যার কথা আমরা এখানে পাচ্ছি সে তো সত্যিই বড় হয়ে উঠেছে। তারপরে
আচ্ছা, এখানে তোমাদের জানানোর চেষ্টা করছি আমরা যে আমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ বাংলা কোর্স আমরা কিন্তু লঞ্চ করে ফেলেছি ইতিমধ্যে, এবং অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করছে এবং বাংলা কোর্সটাকে পারচেজ করছে। তোমাদের মধ্যে যদি এখনো কেউ না করে থাকো তাহলে দেখতে পাচ্ছ অবশ্যই ক্লাস 11 এর 2026 এর ব্যাচের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের বাংলা অনলাইন কোর্স অবশ্যই লঞ্চ হয়েছে, যার মধ্যে থেকে তোমাদের লাইভ ক্লাসেস থাকবে। আমরা প্রতিদিন কিন্তু চেষ্টা করছি একটা রুটিন মাফিক করে লাইভ ক্লাসেস গুলো অ্যাপে করিয়ে দেওয়ার। তারপর রয়েছে রেকর্ডেড ক্লাস, বিভিন্ন রকম রেকর্ডেড প্রি রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাসে তোমরা ডাউট ক্লিয়ারের জায়গা পাচ্ছ, রেকর্ডেড ক্লাসে তোমরা কিন্তু অবশ্যই সেই জায়গাগুলো যেগুলো আমরা নোট ডাউন করছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্ন বিচিত্র সমাধান রয়েছে, PYQ এর সমাধান রয়েছে, পিডিএফ নোটসও কিন্তু তোমরা আমাদের এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। কোর্সটার দাম রাখা রয়েছে মাত্র এন্ড মাত্র তোমরা দেখতে পাচ্ছ 599, অর্থাৎ মাত্র 600 টাকার বিনিময়ে তোমরা একটা সম্পূর্ণ ক্লাসের কোর্স পারচেজ করে ফেলতে পারছো। যেখানে আমরা মাস গেলে আমাদের টিচারদের 400 থেকে 500 টাকা প্রতি মাসে দিচ্ছি, সেখানে তোমরা 600 টাকা, মাত্র 600 টাকা, মানে এক একটা কোর্স তোমাদের মাত্র এক একটা সেমিস্টারের জন্য 300 টাকা করে পড়ছে। এই 300 টাকার বিনিময়ে তোমরা সকলে কি করতে পারছো, একটা সেমিস্টার তার সঙ্গে আরো 300 টাকা যোগ করে দুটো সেমিস্টারের একবারে ক্লাস 11 এর সম্পূর্ণ কোর্স কিন্তু কিনে নিতে পারছো। এবার তোমরা কার সাথে কন্ট্যাক্ট করবে যারা কিনতে চাইছো, তারা দেখতে পাচ্ছ আমাদের নতুন নাম্বার এখানে লেখা রয়েছে 9875536216। এই নম্বরে তোমরা যদি যোগাযোগ করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কোর্সে জয়েন করিয়ে দেওয়া হবে। এবং কুপন কোডটা তোমরা দেখতে পাচ্ছ এখানে MA100, যদি তোমরা এই কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের পারচেসের উপর 100 টাকা ছাড় পর্যন্ত রাখা রয়েছে। চলো এবার চলে যাবো পরের অংশে। দেখো, হঠাৎ স্বর্ণামাইয়া বলিলেন, হলো যে 15 বছরে, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বললেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? অন্নপূর্ণা বলছেন, হঠাৎ স্বর নামিয়ে তার গলার স্বরটাকে একটু নিচু করে বলছেন, হলোই বা 15 বছরে, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি লোকের চোখ নেই? দেখতে পাচ্ছি তার যে মেয়ের সম্বন্ধে কথা বলা হচ্ছে তার বয়স 15-র কাছাকাছি। তৎকালীন সময়ে মেয়েদের 12 থেকে 13, 8 থেকে 12 বছরের মধ্যে হলেই কিন্তু বিবাহের সম্পর্ক দেখা শুরু হয়। সেক্ষেত্রে যার কথা বলা হচ্ছে তাদের মেয়ে, সে কিন্তু 15 বছরের হয়ে গেছে, তাই তো সে বিবাহযোগ্যা কন্যা। তাই বলা হচ্ছে যে 15 বছর হলোই বা বাইরে যে তুমি কম করে বলো, তাহলে বোঝা যাচ্ছে যে খেন্তি মানে যে মূল চরিত্র অর্থাৎ তার পিতা সহায় হরি, সেই সহায় হরি কিন্তু তার মেয়ের বয়স বাইরে যথেষ্ট কম করে কমিয়ে বলছে। তাই বলছে, কমিয়ে বললে কি লোকের চোখ নেই, তারা কি দেখতে পান না? দেখলে তো সবই বোঝা যায় কার বয়স কম কার বয়স বেশি। পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি পাত্র ঠিক করতে যাব? তখন অন্নপূর্ণা বলছেন যে তোমার তো কোনো কিছু গায়ে লাগে না, তাহলে বরং আমি পাত্র ঠিক করতে যাই। পাত্র অর্থাৎ কি, বিয়ের উপযুক্ত পাত্র বা বিবাহযোগ্য পাত্র বা বর। তার মেয়ের জন্য কি অন্নপূর্ণা বলছেন, আমি কি তাহলে পাত্র বা বর ঠিক করতে যাব? সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। তখন যতক্ষণ মনে হচ্ছে অসহায় হরি যে তার স্ত্রীর সামনে এভাবে দাঁড়িয়ে থাকবেন, ততক্ষণ তার স্ত্রীর মাথা থেকে কিন্তু রাগ নামবে না, তিনি ক্রমাগতই বকেই চলেবেন। তাই সে কথা মাথায় রেখেই সহায় হরি ভাবলেন যে না, এর সামনে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি নিজের কাজে বেরিয়ে যাই। তাই তখন তিনি তার সামনে পড়ে থাকা একটি কি নিলেন, অবশ্যই মাথায় রাখতে হবে কাঁসার বাটিটুকু নিয়ে পিছনের খিড়কি দোর, আমি আবারও বলছি খিড়কি দোর মানে কি, সামনের যে বাড়ির গেট থাকে সেটাকে বলা হয় সদর দরজা, এবং সেটা যেটা বাড়ির পেছনে থাকে অর্থাৎ ছোট দরজা সেটাকে খিড়কি দোর বা খিড়কি দরজা বলা হয়ে থাকে। এরকম একটি কাঁসার বাটি নিয়ে যেই তিনি বাড়ির পিছনের দরজা অর্থাৎ খিড়কি দোর দিয়ে বেরিয়ে যাবেন, সেই সময় ঘটল আর এক ঘটনা। কিন্তু খিড়কি দোয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এই যে, বলে থেমে গেছেন। যেই না খিড়কি দুয়ার দিয়ে বেরোতে যাবেন তখন দেখতে পাচ্ছেন কি না, খিড়কি দুয়ারের পাশ থেকে তার মেয়ে খেন্তি নামক, এতক্ষণে আমরা তার নাম পাচ্ছি, কি বলছে, তার বাবা সম্বোধন করে বলছে খেন্তি। খেন্তি এতক্ষণ পর কিন্তু আসছে পেছনের খিড়কি দুয়ার থেকে, তাকে দেখে বলছেন, উমা, বলে উঠলেন, এসব কি রে, এসব কোথা থেকে আনলি? 14-15 বছরের একটি মেয়ে,
আর দুটি ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল, তাহার হাতে এক বোঝা পুঁই শাক। যেই না মানে সহায় হরি বেরোতে গেছে খিড়কি দুয়ার থেকে, তখন দেখছে তার মেয়ে খেন্তি এবং তার আরো দুই মেয়ে, ছোট ছোট আরো দুই মেয়ে, যাদের প্রথম জনের বছর 14-15 বছর, এবং তার সঙ্গে আরো দুটি ছোট মেয়ে সঙ্গে নিয়ে যেন খিড়কি দুয়ার থেকে প্রবেশ করছে। এবং তাদের হাতে কি রয়েছে? বোঝাই করা পুঁই শাক বা পুঁই পাতা। ডাটাগুলি মোটা ও হলদে, মানে কি বোঝা যাচ্ছে পুঁই পাতাগুলি যথেষ্ট হৃষ্টপুষ্ট এবং বয়স হয়ে গেছে। কচি স্বচ্ছ পাতা নয়, হলুদ হয়ে গেছে পাতাগুলো। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল। দেখে মনে হচ্ছে যেন এই হলুদ পুঁই ডাঁটাগুলো দেখে যেন কারোর বাড়িতে এটা গজিয়েছিল, পেকে গেছে বলে সেটাকেও উপড়ে ফেলে দিতে চাইছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। যার কথা বলা হচ্ছে সে মনে হচ্ছে যেন সেই পুঁই পাতা যারা ফেলে দিচ্ছিল সেগুলোকেই তাদের জঞ্জাল বাড়ির পরিষ্কার করার জন্য তুলে নিয়ে আসছে। পরবর্তীতে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। যে ছোট মেয়ে তার মধ্যে থেকে একজনের হাত খালি, অপরটির হাতে মানে অন্যজনের হাতে কতগুলি পাকা পুঁই পাতা জড়ানো কোনো এক দ্রব্য যেন তারা সঙ্গে করে নিয়ে এসেছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। যে বড় মেয়ে অর্থাৎ যে আমাদের প্রধান গল্পের মেন চরিত্র, সেই মেয়ে খেন্তি, সে হচ্ছে বড় মেয়ে। তার বৈশিষ্ট্য আমরা পাচ্ছি কি কি? তার মেয়েটি খুব লম্বা, গঠনের দিক থেকে, শারীরিক গঠনের দিক থেকে খুব লম্বা, গোলগাল চেহারা, একটু হৃষ্টপুষ্ট চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ, ঘন কালো চুল ও অগোছালো, এবং কোনো মতেই সেটাকে যেন চুলগুলোকে চিরুনি দিয়ে আঁচড়ে সুন্দর করে বিনুনি করে বেঁধে রাখার মতো নয়, সেটা অগোছালো, অবিন্যস্ত হয়ে হাওয়ায় উড়ছে। মুখখানা তার খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর মানে কি একদম বড় বড়, সুস্পষ্ট এবং টানা টানা, সুন্দর দেখতে চোখ, ও শান্ত স্বভাবের। সরু সরু কাচের চুড়িগুলো 2 পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। তার হাতে কি রয়েছে? কিছু কাচের চুড়ি। সেগুলো কত দামের? অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য আমাদের মাথায় রাখতে হবে, 2 পয়সা ডজনের কাচের চুড়ির কথা বলা হচ্ছে। এবং সেটি কি দিয়ে আটকানো রয়েছে? একটি সেফটি পিন দিয়ে আটকানো রয়েছে, একত্র করিয়া আটকানো। পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। অর্থাৎ হাতে চুড়িগুলো যে পিন দিয়ে বাঁধা রয়েছে, সেফটি পিন, সেই পিনটার এতটাই বয়স এবং এতটাই পুরনো, লেখক বলছেন যেন সেই পিনের বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগ পর্যন্ত চলে যেতে হবে। এবং মানে রীতিমতো বলা যেতে পারে কালের নিয়মে তাতে জং পড়েছে এবং কোনো মতেই সেই চুড়িগুলোকে আঁটোসাঁটো করে আটকে ধরে রাখতে পারছে, তার বয়স নেই, এতটাই পুরনো হয়ে গেছে সেই সেফটি পিনটি। তাই বলছেন যে প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পদার্পণ করতে হয়। কোন জিনিস খোঁজার জন্য? অবশ্যই শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। সেই জিনিসটি হচ্ছে সেফটি পিন। সেফটি পিনের বয়স খুঁজতে যেন প্রাগৈতিহাসিক যুগে চলে যেতে হয়। এই বড় মেয়েটির নামই বোধহয় খেন্তি। তাহলে সহায় হরি চাটুর্য এবং অন্নপূর্ণার বড় মেয়েটির নাম কি? আমাদের মাথায় রাখতে হবে খেন্তি। কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদোত্তীর্ণের হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা। তারপর এমন যখন দৃশ্যপটটা চলছে, সেখানে দেখানো হচ্ছে যে যখন এই বড় মেয়ে অর্থাৎ যার কথা বলা হচ্ছে খেন্তি, সে তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো এবং পশ্চাদোত্তীর্ণ অর্থাৎ কি তার পাশে বা পিছনে থাকা তার যে আরো 2 বোন রয়েছে, তার হাত থেকে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি নিয়ে সেটাকে খুলে দেখিয়ে বললো, এই যে বাবা, চিংড়ি মাছ রয়েছে এর মধ্যে। গয়ামুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। তাহলে কার কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ নিচ্ছে আমরা জানতে পারছি শর্ট কোশ্চেন হিসেবে। গয়াবুড়ির কাছ থেকে, রাস্তা থেকে খেন্তি চিংড়ি মাছগুলো জোগাড় করেছে। দিতে চায় না। কে দিতে চাইছে না? গয়াবুড়ি তাকে চিংড়ি মাছগুলো কোনো মতেই দিতে চাইছে না। তার কারণ কি? বলে, তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 টাকা 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা। তাহলে বোঝা যাচ্ছে এখানে খেন্তিকে এই যে চিংড়ি মাছ সেটা কে দিয়েছে? গয়াবুড়ি দিয়েছে। কিন্তু গয়াবুড়ি কোনো মতে সেই চিংড়ি মাছগুলো দিতে চাইছিল না। কারণ কি? তার বাবার কাছে অর্থাৎ সহায় হরির কাছে 2 পয়সা তার আগে থেকে বাকি ছিল। তবুও সে চেয়ে চিনতে কোনো রকম ভাবে কিন্তু নিয়ে আসতে পেরেছে। এবং তারই সঙ্গে এই যে পাকা পুঁই ডাঁটাগুলো আনা হয়েছে, সেটা কে দিয়েছে? বলাই রয়েছে এখানে, দেখতে পাচ্ছ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, ঘাটের ধারে রায় কাকা নামক একজন ব্যক্তি তাকে এই পুঁই পাতাগুলো দিয়েছে, এই মোটা মোটা নধর পুঁই ডাঁটাগুলি। বোঝা গেল?
চলো পরেরটা। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্ত্যই না তোমাকে তারা দিয়েছে, পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, দুদিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। দেখো অন্নপূর্ণা এতক্ষণ এই সমস্ত দৃশ্যগুলো দেখছিল, বাবা এবং মেয়ের কর্মকাণ্ড। এতক্ষণ সে কিছুই বলেনি, কিন্তু এবার বলতে বাধ্য হচ্ছে। অন্নপূর্ণা দাওয়া হতে, দাওয়া মানে কি ছোট্ট যে জায়গাটা রয়েছে উঠোনের সামনে একটু উঁচু মতো জায়গা, সেইখান থেকে ঝাঁঝের সহিত অত্যন্ত তীব্র একটা ঝাঁঝালো কণ্ঠস্বরে চিৎকার করে উঠে বললেন, যা, আহা কি অমর্ত্যই তোমাকে তারা দিয়েছে। অমর্ত্য কথার অর্থ কি অমৃত, কোনো কিছু সুমিষ্ট বা সুস্বাদু দ্রব্য। সে কাকে অমর্ত্য বলেছে? এই পাকা পুইডাটা এবং চিংড়ি মাছগুলোকে অন্নপূর্ণা বলছে যেন কি অমর্ত্যই না তোমাকে দিয়েছে, কি অমৃত খাবার, ভালো খাবারই না তোমাকে দিয়েছে তারা। পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, যে পাকা পুইডাটা গুলো আনিয়েছো সেগুলো তো শুকিয়ে কাঠ হয়ে গেছে, দুদিন পরে তারা ফেলে দিত, নিয়ে যাক। আর উনি তাদের আগাছা, যে যারা ফেলে দিচ্ছিল তাদের আগাছা বাড়ি বয়ে কুড়িয়ে এনেছে, ভালোই হয়েছে, তাদের নিজেদের কষ্ট করে কাটতে হলো না। এখানে কতটা তাচ্ছিল্যের সুরে অন্নপূর্ণা বলছে ভালোই হয়েছে, তাদের আর নিজেদেরকে কাটতে হলো না। আমাদের এই পাথুরে বোকা, যেখানে লাইনটা বলছে দেখো, পাথুরে বোকা, অত্যন্ত মানে বাজে রকম ভাবে বোকা বোঝাতে যা বোঝায়, সেই পাথুরে বোকা কিন্তু সম্বন্ধে তাই বোঝাচ্ছে। অন্নপূর্ণা আসলে তার মেয়েদের এবং তার বাবার এইরকম কার্যকলাপ দেখে তাদেরকে বলছেন যে এরকম পাথুরে বোকা ধরনের মানুষ যেন তার কপালে এসেই জোটে। এই যে বলছে আমার ঘাড়ে এসেই মরতে আসে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না। তখন অন্নপূর্ণা রীতিমতো খেন্তির উপর চার্জ করে বলছে, তুমি ধাড়ি মেয়ে, তোমাকে না বলেছি তুমি বাড়ি থেকে পা বের করবে না, এ পাড়া ও পাড়া সে করে বেড়াচ্ছ, বিয়ে হলে যে 4 ছেলের মা হতে। অন্নপূর্ণা তখন বলছে, এতদিনে তোমার যদি বিয়ে হয়ে যেত তাহলে তুমি কতজন ছেলে মেয়ের মা হতে? তাহলে 4 ছেলে মেয়ের মা হতে। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না, না খাওয়ার পেলেই হয়েছে, তোমার আর খাওয়ার নামে কোনো জ্ঞান থাকে না। কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ, ফেল বলছি, ওসব ফেল। রীতিমতো এখন অন্নপূর্ণা রেগে গিয়ে বলছে যে তোমার তো বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, এতদিনে বিয়ে দিয়ে দিলে তো 4 ছেলের মা হতে, তা না করে তুমি না কোথায় এপাড়া ওপাড়া শাক পুঁইশাক খুঁজে বেড়াচ্ছ। আর একজন বেড়াচ্ছেন কোথায়, এখানে আর একজন বলতে কার কথা বোঝানো হয়েছে? খেন্তির বাবা সহায় হরিকে তিনি এবার বলছেন যে আর একজন কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ, ফেল বলছি, ওসব ফেল বলে রীতিমতো একদম রেগে গিয়েছেন। মেয়েটি শান্ত, অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। মায়ের এরকম ঝাঝানি, এরকম একটা ক্রুদ্ধ স্বর দেখে রীতিমতো ভয় পেয়ে গেছে খেন্তি। তখন তার হাতে থাকা পুঁইডাটা পুঁইশাক গুলোকে তার শিথিল হয়ে আসলো, হালকা করে যেই আলগা করে দিল সমস্ত পুঁইডাটা গুলো নিচে পড়ে গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, যা তো রাধি, ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয়, ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত। তখন তার আরেক ছোট মেয়ে রয়েছে রাধি, তাকে বলছে, তাহলে অন্নপূর্ণা কাকে খিড়কি দূর থেকে সেই পুঁইডাটা গুলো ফেলে দেওয়ার কথা বলছে? রাধিকে বলছে। রাধিকে বলছে যা তো ওই খিড়কির পুকুরে, অর্থাৎ ছোট দরজার যে পাশে পুকুরটি রয়েছে সেই পুকুরের ধারে ফেলে আয় তো, ফের যদি বাড়ির বার হতে দেখেছি ঠ্যাং খোড়া করে রেখে দেবো। অর্থাৎ কি রীতিমতো শাসানি দিয়ে অন্নপূর্ণা তার বড় মেয়ে খেন্তিকে বলছে যে তোকে যদি আর পরবর্তীতে বাড়ি থেকে বেরোতে দেখেছি তাহলে কিন্তু মার নিশ্চিত রয়েছে। তারপর বোঝা মাটিতে পড়িয়া গেল। এই যে সম্পূর্ণ বোঝাটি ছিল পুঁইডাটার, সেটা সম্পূর্ণ পড়ে গেল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল। তার যে ছোট মেয়ে রাধির কথা বলা হয়েছে, সে মায়ের ভয়ে কোন রকমে পুঁইডাটা গুলোকে জড়িয়ে খিড়কি দুয়ারের দিকে হাঁটা দিল। কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলি ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। ছোট্ট মেয়ে তো, হাতটুকু ছোট ছোট, তাই জন্য অত বড় পূর্ণ একটা পুঁইডাটার যে ডাটার শাক রয়েছে সেগুলো কিছুটাই সম্পূর্ণ তুলতে পারলো না, কিছুটা তুলতে পারলো এবং বাকিগুলো তার হাত থেকে পড়তে পড়তে গেল। সহায় হরির ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। সহায় হরির সাথে সাথে তার ছেলে মেয়েরা, অর্থাৎ কি তার যে 3 কন্যারা রয়েছে খেন্তি, পুটি, রাধি, তার সঙ্গে তার বাবা সহায় হরি, 3 জনই তার মা অন্নপূর্ণাকে রীতিমতো ভয় পেত। সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষগুলো খাবে বলে, তুমি আবার বরং। তখন সহায় হরি কিছুটা
মেয়েদের হয়ে কথা বলে বলছেন যে মেয়েরা খাবে বলেই তো এনেছে, ছেলে মানুষ, বাচ্চা ছেলে মানুষ, ওরা খাবে বলে এনেছে, তুমি আবার বরং কি করছো ওদের সাথে। পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। মা যদি একটু বলে যায় বাবার এই কথায়, বা মা যদি বলে যাও আবার একটু নিয়ে এসো, রেখে দাও, ফেলার প্রয়োজন নেই, তাই জন্য যেতে যেতে রাধি কিছুটা গিয়ে আবার পেছন ফিরে তাকাচ্ছে। মা যদি কিছু তাকে আটকায়, তাকে বলে, থামায় তাকে। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বললেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার তো নোলা কিসের? তখন তার সম্পূর্ণ যে আশা ইচ্ছা সম্পূর্ণটা অন্নপূর্ণা জল ঢেলে দিলেন। অন্নপূর্ণা বলছে, না না না, ওসব খেতে হবে না, মেয়ে মানুষের তো বলতো নোলা, নোলা অর্থাৎ কি লোভ কিসের, ফেলে দিয়ে এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে, যা যা তুই যা, দূর করে বনে দিয়ে। এক পাড়া ও পাড়া চষে না, তিনি কি নিয়ে আসবেন? পাকা পুঁইশাক। না না, ওসব আনতে হবে না, তুমি যাও, গিয়ে এসব ফেলে দিয়ে আসো রাধি। সহায় হরি বড়মের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষালম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না। নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। সে যতই তার মেয়ের দিকে তাকিয়ে তার কষ্ট হোক না কেন, এই ভর দুপুরবেলা স্ত্রীকে চটানোর মতো একটা গূঢ় অপরাধ সহায়রী কিছুতেই চাইছে না। তাই পুঁই পাতার পক্ষালম্বন অর্থাৎ কি তার পেছন পেছন গিয়ে পুঁই ডাঁটাগুলোকে আবার নিয়ে আসার মতো এই কাজটা কিন্তু সহায়রী এই মুহূর্তে করতে রাজি নন। তাই কি খেন্তির দুঃখটাই তাকে মনে প্রাণে সয়ে নিতে হলো, এবং তিনি নিঃশব্দে খিড়কি দৌড় পেছনের দরজা থেকে বাহির হয়ে বেরিয়ে গেলেন। বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা অর্ধেক গুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের। যখন তার এই ঘটনার পর খেন্তির মা অন্নপূর্ণা রান্না করতে বসেছেন দাওয়ায়, তখন হঠাৎ করে তার আগের বার অর্থাৎ কি গত বছরের এক বিশেষ ঘটনার কথা মনে পড়ছে। যখন অন্নপূর্ণা ঠিক আগের বার এরকমই একটি সময় পুঁই শাক রান্না করছিলেন, তখন পুঁই শাকের প্রতি একটা নির্লোভ, একটা বলা যেতে পারে অকৃত্রিম মায়া বা লোভের বশবর্তী হয়ে খেন্তি বলেছিল যে মা তুমি যে পুঁই শাকটা রান্না করছো সবটার মধ্যে থেকে অর্ধেকটা আমার আর বাকি অর্ধেকটা তোমাদের। এখান থেকে আমরা খেন্তির মধ্যে একটু লোভ পিপাসু বা একটু লোভী প্রকৃতির মানুষের একটা চরিত্রের গুণ লক্ষ্য করতে পারছি। বাড়িতে কেহ ছিল না, তিনি নিজে নিজে গিয়া উঠোনের ও খিড়কি দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলো কুড়োনো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন। মেয়ের এই যে দৃষ্টি বা মেয়ের এই যে খাবার প্রতি লালসা, সেটাকে অন্নপূর্ণা কিছুতেই ফেলতে পারলেন না। সন্তান তো, তাই গিয়ে বাড়িতে যখন কেউ ছিলেন না, চুপি চুপি সেই পুঁই গাদাতে, মানে যেটা পাশে ফেলে দেওয়া আসার কথা বলা হয়েছে, সেই পুকুর ধারে ছাই গাদা থেকে কোন রকমে যেগুলো কুড়িয়ে আনা যায় সেই সমস্ত পুঁই শাক গুলো কুড়িয়ে এনে তার সঙ্গে আনা যে কুচো চিংড়ি গুলো ছিল সেগুলোকে দিয়ে এক সুন্দর করে পুঁই শাকের চচ্চড়ি মেয়ের জন্য প্রস্তুত করেছেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। তখন দুপুরবেলা যখন খেতে বসেছে, তার আগে তো খেন্তি জানে যে তার মা সমস্ত পুঁই পাতা ফেলে দিয়েছে, কিন্তু খেতে বসে সে রীতিমতো অবাক, দেখছে যে কিভাবে পাতের মধ্যে পুঁই শাকের চচ্চড়ি আসলো। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়ে আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁই শাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নাই। অন্নপূর্ণা কোথায় খেতে ঘুরতে গিয়েছিলেন বা কোনো কাজের জন্য গিয়েছিলেন, এসে দেখলেন খেন্তির পাতে যেটুকুনি পুঁই শাক দেওয়া হয়েছিল তার কোনো কিছুই অবশিষ্ট নেই। সে মনে প্রাণে একেবারে আনন্দ সহকারে সেই পুঁই শাকটি গ্রহণ করেছে। পুঁই শাকের ওপর তাহারই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। খেন্তি পুঁই শাক খেতে খুবই ভালোবাসে, তাই বলছে যে পুঁই শাকের প্রতি তার এই ছোট্ট মেয়েটির যে কতটাই না লোভ তাহা অন্নপূর্ণা জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আনন্দজনক ভাবে একদম সম্মতির সুর দিল, অত্যন্ত আনন্দ সহকারে প্রস্তাব সমর্থন করিলেন, বললেন হ্যাঁ হ্যাঁ দাও। কি ভাবিয়া অন্নপূর্ণা চোখে জল আসিল, কিছু একটা ভেবে অন্নপূর্ণা যেন একটু ইমোশনাল হয়ে পড়লেন। তাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন। কিন্তু তার মা তো তার সামনে একটা রুদ্র রূপ ধারণ করে তাকে এত বকাঝকা করলো, কিন্তু মাতৃস্নেহে তো তার মায়ের মনেও রয়েছে।
তাই এই যে তার মেয়ের পুঁইশাকের প্রতি একটা যে অকৃত্রিম ভালোবাসা, যে খাওয়ার চাহিদা, সেটাকে কোনো মতে তিনি ফেলতে পারেননি। এবং তার এই যে তার মেয়ের একটা কি বলা যেতে পারে অনাবিল স্নেহ মেয়ের প্রতি, তার জন্য বা এই লোভের প্রতি একটু বশবর্তী হয়ে অন্নপূর্ণার চোখে একটু জল আসলো। সে ভাবলো যে এই আমার ছোট্ট মেয়েটি যাকে আমি এত করে বকি সামান্য পুঁই পাতার জন্য কি না করছে। তখন তার চোখে একটু জল আসলো এবং সেই জলটি যাতে সংসারের অন্য কেউ না দেখতে পায়, ওপরে উঠে যেখানে খেতে দিয়েছে তার উপরে ওঠা বাতায়, অর্থাৎ কোনো একটা বাঁক বা তাক রয়েছে, সেখান থেকে কোনো কিছু থেকে শুকনো লঙ্কা পাড়ার একটা ভঙ্গি করতে থাকলেন যাতে কেউ তার চোখের জল না দেখতে পায়। কালীময়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকাল বেলা সহায় হরির ডাক পড়িল। কালীময়ের অর্থাৎ যাই পাড়ার বলা যেতে পারে গণ্যমান্য ব্যক্তি, সেই গণ্যমান্য ব্যক্তিদের যে চণ্ডী মণ্ডপ রয়েছে, অর্থাৎ যেখানে সমস্ত সালিশি সভা টভা বসে, সেইখানে বিকালবেলা সহায় হরির ডাক পড়ল। সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভাইয়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়, তবে রক্ষে। তখন কিছু একটা কথার ফাঁদ পাতিবার পর, অর্থাৎ কি কিছু সামান্য একটু ভূমিকা সম্পূর্ণ কথা বলার পর সহায় হরিকে ধীরে ধীরে এবার একটুখানি বাগে আনার চেষ্টা করছেন এই কালীময় ঠাকুর। তিনি বলছেন, এই যে দেখো না কেষ্ট মুখুজ্জে, কার চরিত্রের কথা পাচ্ছি? কেষ্ট মুখুজ্জে। স্বভাব নইলে পাত্র দেব না, ভালো স্বভাব না হলে নাকি তিনি পাত্র দেবেন না। এরকম করে করে তার বিবাহ দেওয়াই হলো না। শেষ কিনা না হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দিল। অর্থাৎ কি স্বভাব না হলে, ভালো স্বভাবের চরিত্রের না হলে কেষ্ট মুখুজ্জে তিনি তার পাত্রী অর্থাৎ কন্যাকে পাত্রস্থ করবেন না, এরকম তার একটি ধারণা ছিল। কিন্তু দেখো এই করে করে নাকি তার মেয়ের বিয়েই হচ্ছিল না। শেষমেশ কার ছেলে না হরির ছেলেটাকে ধরে এই কেষ্ট মুখুজ্জে তার মেয়ের বিবাহ সম্পন্ন করেছিল। রাম বলো ৬-৭ পুরুষে ভঙ্গ ৫০ ক্ষত্রিয়, মানে কি বলছে ৬-৭ পুরুষে ভঙ্গ, মানে প্রায় ৬-৭ পুরুষ ধরে তাদের মধ্যে একটা প্রচলন চলছে এবং ৫০ ক্ষত্রিয়, কোন রকমের একদম নির্গুণ শ্রেণীর মানুষকে বোঝাতে এখানে এইটাকে কথাটার অবতারণা করা হয়েছে। পরে সুর নরম করিয়া বলিলেন, তার সমাজে যেসব শাসনের দিন কি আর আছে, দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়েটি ১৩ বছরের, তখন বলছে বেশি দূর যেতে হবে না, সমাজের এইসব যে নিয়ম কানুন রয়েছে সেগুলো আগে চলতো, বিভিন্ন বিয়ের আগে সম্পূর্ণ জিনিসগুলো দেখে নেওয়া, এখন তো সেই সম্পূর্ণ নিয়মই শিথিল হয়ে পড়ছে। তিনি এই কথাগুলো একটু নরম সুরে বললেন কালীময় চণ্ডী মণ্ডপে থাকাকালীন সময়। এখন কি আছে, বেশি দূর যায় কেন? বেশি দূর কি অর্থাৎ বেশি দূরের কোনো ঘটনায় যেতে হবে না। এই যে আমাদের সহায় হরির মেয়েকেই দেখো না, এই যে তোমার মেয়েটি ১৩ বছরের, অর্থাৎ কি তাদের কাছে পাড়ার সকলের কাছে সহায় হরি বলে বেরিয়েছে তার বড় মেয়ে খেমতির বয়স ১৩ বছর, অর্থাৎ ১৩ বছরে সে পদার্পণ করেছে। সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন, বলছে এখানেও তিনি একটু চলচাতুরি করছেন, সহায় হরি বাধা দিচ্ছেন, আরে না 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 না, অত ১৩ বছর এখনো হয়নি, কবে হবে? এই শ্রাবণে ১৩ মাসে পড়বে। মানে সহায় হরি রীতিমতো চাইছে তার মেয়ের বয়স কমিয়ে দেওয়া সকলের সামনে, যাতে তার মেয়ের বিয়ে সংক্রান্ত কোনো আলোচনা কোনো জায়গায় না হয়। তাই কালীময় চাটুর্য যখন বলছেন যে তোমার মেয়ের ১৩ বছর বয়স, তখন তিনি থামিয়ে দিয়ে সহায় হরি বলছেন, না না এই শ্রাবণ মাসে ১৩ হবে আসলে। আহা, ১৩ আর ১৬ তফাৎ কিসের শুনি? ১৩ আর ১৬ তফাৎটা কিসের? আর সে ১৩ই হোক, তাই ১৬ই হোক, তাই ৫০ই হোক, তাতে আমাদের দরকার নেই, সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? এ তো একরকম উৎসুক করা মেয়ে, আশীর্বাদ হওয়া যা, বিয়ে হওয়াও তা, ৭ পাকের যা বাকি, এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। তখন বলছে, আচ্ছা যে রকমই বয়স হোক না কেন, তোমার মেয়ে তো উৎসর্গ করা, উৎসর্গ মানে কি উৎসর্গ করা, এই যে তোমার মেয়ের সাথে পাত্রের যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল তার আশীর্বাদটুকু সারা হয়ে গেল, কিন্তু তারপরে তুমি বেঁকে বসলে। কালীময় চ্যাটার্জি বলছে বেঁকে বসলে, অর্থাৎ কি তুমি বিয়ে দেবে না বলে মনস্থির করে নিলে, তার কারণ কিছু আছে আমরা জানবো, কিন্তু তাকে তো উৎসর্গ করা নেই, অর্থাৎ কি সে তো উৎসর্গীকৃত, তার হচ্ছে আশীর্বাদ হয়ে যাওয়া মানেই তখন কিন্তু রীতিমতো বিয়ে হয়ে যাওয়া। কালীময় বলছে শুধুমাত্র ৭ পাক যা বাকি, তো এইটুকুনি বিয়ের নিয়ম এইটুকুনি বাকি রয়েছে, তাই বলছে ও তো উৎসর্গ করাবে, ও তো উৎসর্গ হয়ে গেছে, সে তো আশীর্বাদী হয়ে গেছে, তারপর তুমি বেঁকে বসলে। বলছি সমাজে এসব কাজ করে তোমরা কি সমাজে টিকতে পারবে? আমরা চুপি চুপি বসে কি শুনবো? মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো।
আচ্ছা, সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। অর্থাৎ কি, তখন কালিময় চ্যাটার্জি বলছে যে তোমরা তো ব্রাহ্মণ মানুষ, সমাজে তুমি যদি এরকম কাজকর্ম করো, ব্রাহ্মণদের মান ইজ্জত কি আর কিছু থাকে? তাহলে ভালো কথা বলছি, মেয়ের বিবাহ দেওয়ার ব্যবস্থা করো। তোমরা গরিব মানুষ, তোমাদের দেওয়া থাওয়ার কোনো ক্ষমতা নেই, সব কিনা দেখে শুনে আমি কাকে ঠিক করলাম। অর্থাৎ কি, কালিময় চ্যাটার্জি কাকে ঠিক করেছেন? শ্রীমন্ত মুখোপাধ্যায়, গ্রামের এক বিশেষ জমিদারের ছেলে শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, সে শ্রীমন্ত মজুমদারের ছেলে লেখাপড়া জানে না। জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাগান পুকুর শুনলাম, এবার নাকি কুড়ির জমিতে 4টি আমন ধানও হয়েছে। ব্যাস, রাজার হাল, দুই ভাইয়ের অভাব কি? তো এই যে দেখা যাচ্ছে যে খেন্তির জন্য যে পাত্রের বন্দোবস্ত করা হয়েছিল, তিনি হচ্ছেন শ্রীমন্ত মজুমদারের ছেলে, গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। তো তিনি পড়াশোনাও জানেন না, তার কোনো জজ ব্যারিস্টারের মতো চাকরিও করেন না, কিন্তু পৈতৃক যে সম্পত্তি রয়েছে তার উপরই সংসারটা নির্ভরশীল, এবং সেখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। সেরকম দেখে কালিময় চ্যাটার্জি সহায় হরির মেয়ে খেন্তির জন্য বিবাহ ঠিক করেছিলেন। কিন্তু সেখানে একটা ইতিহাস রয়েছে, কেন কালিময় চ্যাটার্জি এই বলা যেতে পারে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে তার বিবাহ ঠিক করলো। বলছে এই ইতিহাসটা হইতেছে এই যে মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়, তাহলে এই যে শ্রীমন্ত মজুমদার তিনি কোথায় থাকেন? মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়, অর্থাৎ শ্রীমন্ত মজুমদার কোথায় থাকেন? মণিগায় নামক জায়গায়। মণিগায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ই ঠিক করিয়া দিয়েছিলেন। অর্থাৎ সেই ব্যক্তি কালিময় চ্যাটার্জি এই বিবাহের জন্য পাত্রস্থ বা ঘটকালি করেছিলেন। কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়রীর মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তার কারণ নির্দেশ করতে যাইয়া কেউ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধার করেছিলেন বলে এরকম একটা ফাঁদ পেতেছেন সহায়রীর মেয়েকে বিবাহ দেওয়ার। অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, সুদ দিতে পারেননি বলে এই শীঘ্রই নালিশ হইবে, এরকম একটা ঘটনা চিন্তা করেই এই গুজব যে শুধু অবান্তর তাহাই নহে, ইহার কোনো ভিত্তি আছে বলেও মনে করা হয় না। ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র। এটা গ্রামে গঞ্জে একটা রটে গেছে যে এই কারণেই নাকি কালিময় চ্যাটার্জি সহায়হরির মেয়ের সাথে শ্রীমন্ত মজুমদারের ছেলের বিবাহ ঠিক করেছে। কারণ কি, এই কালিময় চ্যাটার্জি নাকি কোনো এক কালে এক বিশেষ ধার দেনা নিয়ে তার সাথে এক মামলা মোকদ্দমা হয়েছিল, এবং অনেকটা সুদও তার বেঁচেছিল, যাতে সেটা না দিতে হয় তার জন্য এই সহায়হরির মেয়ের সাথে তার বিবাহের ঠিক করেছে। এটা গ্রামে যদিও দুষ্টদের রটনা মাত্র, কিন্তু এর ভিত্তি ও সত্যতা কিন্তু কোনো প্রমাণ নেই। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায়হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে গিয়ে একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। বোঝা যাচ্ছে তার বিয়ের অর্থাৎ আশীর্বাদের কিছুদিন পর সহায়হরি খোঁজ পান এই শ্রীমন্ত মজুমদারের ছেলে নাকি তার আশীর্বাদের কিছুদিন পর কোনো এক গ্রামের কুম্ভকার বধূর সঙ্গে কোনো অশালীন আচরণের পরে পাড়ার গণ্যমান্য ব্যক্তিদের থেকে যথেষ্ট বেদম অর্থাৎ কি নিঃশ্বাস নেওয়া যাবে না এমন প্রহার বা মার খেয়ে কদিন শয্যাগত ছিল, অর্থাৎ চারিত্রিক দোষ ছিল সেই পাত্রের, বোঝা যাচ্ছে। এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোভূত না হয় সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। দিন দুই পরের কথা, এরকম একটা পাত্রের সাথে, চরিত্র যার খারাপ সেরকম পাত্রের সাথে সহায়হরি কিছুতেই তার মেয়ের বিয়ে দেবেন না বলে তিনি বিয়ে ভেঙে দিয়েছিলেন। দিন দুই পরের কথা, সকালে উঠিয়া সহায়হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাকটা নিতেছেন। বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না? মা ঘাটে গেল। সহায়হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্নস্বরে মানে কি একটু নিচু গলায় বলিলেন, শিগগির শামুলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাকটা নিতে লাগিলেন, এবং পুনরায় আবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। অর্থাৎ অন্নপূর্ণা যাতে না এসে যায় এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলেন লেখক, এবং সেই ভয়ে, অন্নপূর্ণার ভয়ে অসহায়হরি যেন বারবার খিড়কি দোরের দিকে তাকাচ্ছে। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল।
তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে। এরকম অবস্থায় সহায় হরি এবং তার মেয়ে অন্নপূর্ণা সেই ভারী শাবলখানা নিয়ে কাঁধে করে খিড়কি দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইহাদের অর্থাৎ এদের দেখে মনে হচ্ছে যে এরা কোনো বাড়িতে শীত দেবে। মনে হচ্ছে আগে আমরা পড়তাম সিধেল চোর। সিধেল চোর কথার অর্থ কি? গ্রামে গঞ্জে এক প্রকার চুরি করার পদ্ধতি ছিল, যে মাটির বাড়ি ছিল, মাটির বাড়ির দেওয়াল ভেদ করে বা দেওয়াল ফুটো করে ঘরে ঢোকার একটা রীতি ছিল, সেটাকে বলা হচ্ছে শীত দেওয়া। তো এদের দেখে অর্থাৎ পিতা এবং পুত্রীকে দেখে মনে হচ্ছে এরাও যেন সেই কোনো সিধেল চোর, চুরি বিদ্যায় পারদর্শী হয়ে কারোর বাড়িতে শীত দিতে অর্থাৎ চুরি করতে যাচ্ছে, এমন ভাবে তারা বেরিয়েছে। আজকে এই আলোচনা পুঁইমাচা গল্পের এখানে শেষ হলো। প্রথম পর্বের আলোচনা, যেখানে আমরা পুঁইমাচা গল্পের এতদূর পর্যন্ত জানলাম এবং তার খুঁটিনাটি বিশ্লেষণগুলো, কাহিনীটাকে তোমাদের সামনে এলাবোরেট করে শব্দার্থগুলো, কোনো জায়গায় তোমাদের যে পড়ার, জানার, বোঝার দরকার আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে এই পর্বের বা এই গল্পের দ্বিতীয় পর্বের আলোচনায়। ততদিন অবশ্যই ভালো থেকো, সোমস ক্লাসরুমকে ফলো করতে থেকো। টাটা।